This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপার প্রাইম টাইমে শুরুতে আজকে নজর রাখতে হচ্ছে জয়নগরের দিকে। এখানেও পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। পুলিশের ফাঁকিবাজি কার্যত ধরে ফেললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। দেখুন, গতকালই আমরা দেখেছিলাম পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, বাবা মা অভিযোগ করেছেন তাদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। সুরত হাল রিপোর্টে সেখানেও স্পষ্ট ইঙ্গিত যৌন নির্যাতনের। তারপরেও কেন পুলিশ পক্সো আইনে মামলা রুজু করল না? আজকে এই প্রশ্নই তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। গতকাল আমরা দেখেছিলাম পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসী একাধিক প্রশ্ন তুলেছিলেন যে কেন প্রথমে মহিষমারি ফাঁড়ি কোনো অভিযোগ নেয়নি, অনেক রাতে তাদেরকে থানায় গিয়ে অভিযোগ করতে হয়েছে। তারা প্রশ্ন তুলেছিলেন দীর্ঘক্ষণ ওই জায়গা কেন ঘিরে রাখেনি পুলিশ যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। মেয়েটি যখন নিখোঁজ হয় তারপরে ওখানকার যে লোকাল আউটপোস্ট আছে, লোকাল আউটপোস্টে সন্ধে 7:30-8টা নাগাদ মেয়েটির বাবা এবং পরিবারের অন্য লোকেরা গিয়ে কমপ্লেন করতে যান, কিন্তু ওখানে শাহনওয়াজ বলে যিনি ইনচার্জ আছেন আউটপোস্টের, তিনি কমপ্লেন নিতে রিফিউজ করেন। তিনি বলেন যে এখানে কিচ্ছু করা যাবে না, তোমরা মেন পুলিশ স্টেশনে যাও, তোমরা জয়নগর থানাতে যাও। বাধ্য হয়ে রাত্রিবেলা 10টার সময় জয়নগর থানাতে তারা যায়। খারাপ লাগে ভাবতে যে পশ্চিমবাংলা পুলিশ, আমাদের রাজ্য পুলিশ কোথায় গিয়ে আমরা পৌঁছচ্ছি। একদিকে আরজিকর কলকাতা পুলিশ, আরেকদিকে জয়নগর রাজ্য পুলিশ। তাহলে আমাদের পুলিশকে এতটাই ব্যর্থ হয়ে যাচ্ছে যে বাড়ির মা বোনেরা, সাধারণ গ্রামবাসীরা তাদেরকে একটা প্রোটেকশন দিতে পারছে না। কেন আজকে একটা থানায় গিয়ে যদি আমি একটা অভিযোগ করি, কেন আজকে এই থানা সেই থানায় করে ঘোরাবে? আমি প্রথমে খুঁজে দেখবো না যে মেয়েটি কোথায় আছে? যে কারুর বাড়িতে একই ঘটনা ঘটতে পারে। আমি আমার মেয়ের বাবার সঙ্গে ওই রাত্রে বিদ্যুৎ চমকাচ্ছে, এক বিগত করে অন্তত বাস পড়ছে, আমাদের বাইক চলছে, আমরা মেয়ে খুঁজি রাত্রে, অর্ধেক রাত ধরে মেয়ে খুঁজে এসে শুয়েছি, আর 2টোর সময় শুনছি আমাদের মেয়ে মরে গেছে, আমাদের মেয়ে জীবন দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি স্পষ্ট নির্দেশ, পক্সো আইন যোগ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। তিলোত্তমা খুন ধর্ষণ তদন্তে বারবার মুখ পুরলেও কি শিক্ষা হলো না পুলিশের? জয়নগরে নাবালিকা খুনের তদন্তেও পুলিশি গাফিলতির বিস্ফোরক অভিযোগ। আদালতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, অসন্তোষ প্রকাশ খোদ বিচারপতির। 9 বছর বয়স, সেই বাচ্চার উপরে এত অমানবিক নির্যাতন করে মানুষ, অমানবিক নির্যাতন করে তার মেরে পর্যন্ত ফেলে দিয়েছে। শনিবারই ধর্ষণের অভিযোগ করেছিল পরিবার, কিন্তু পুলিশ স্রেফ খুনের অভিযোগের ধারা দিয়েই দায় সারে। পুলিশের ভূমিকা নিয়ে চাঁচা ছোলা প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সুরত হাল রিপোর্ট দেখে বিচারপতি প্রশ্ন করেন, কেন আপনারা পক্সো আইন যুক্ত করেননি? 10 বছর বয়স নিহতের, স্বাভাবিকভাবেই তো পক্সো আইন যুক্ত হওয়ার কথা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেখানে যৌন নিগ্রহের ইঙ্গিত দিয়েছেন সেখানে কেন পক্সো যুক্ত করেননি? আমি অসন্তোষ প্রকাশ করেছি কেন সুরত হাল রিপোর্ট দেখেও পক্সো যোগ করা হয়নি। পরবর্তী শুনানির দিন অভিযুক্তকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ না করে পক্সো আদালতে এই মামলা সরানোর নির্দেশ দেন বিচারপতি। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেলের যুক্তি, আমরা ময়নাতদন্তের জন্য অপেক্ষা করছিলাম, যা যা অভিযোগ রয়েছে আইনানুগভাবে সব ধারা আমরা যুক্ত করে দেব। একই কথা শনিবার বলেছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার। POCSO Act, there has to be substantial evidence of sexual assault. আমরা বডিটা দুর্ভাগ্যবশ আমরা বডিটা পেয়েছি, সো ইট ইজ এ ক্লিন কাট কি ভাই, যাই হোক আপনারা জানেন ইটস এ ভেরি মর্মান্তিক সিচুয়েশন। সুতরাং আমরা এখন এইমাত্র যা আমাদের কাছে ইনভেস্টিগেশনে এসছে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস করছি। আমাদের তদন্তর পরে যদি সেক্সুয়াল অ্যাসল্টের কোনো যদি ইনগ্রিডিয়েন্টস থাকে আমরা অবশ্যই পক্সোর দিকে যাব। তার আগে সুরত হাল বা ইনকোয়েস্ট রিপোর্ট দেখে টনক নড়ল না কেন? কিসের চাপে পুলিশের এই ভূমিকা? পুলিশকে যৌন নিগ্রহ বা ধর্ষণের অভিযোগ চেপে যেতে চাইছিল? আদালতে নিজে থেকে কেস ডায়েরিটা দেখলেন, কেস ডায়েরি যেটি প্রডিউস করা হয়েছিল দেখে উনি আজকে রাজ্যকে লিটারেলি ভৎসনা করলেন। তারপরে ইনকোয়েস্টটি আদালতের তরফ থেকে দেখতে চাওয়া হয়। মাননীয় বিচারপতির মন্তব্য আজকে ছিল হচ্ছে যে তো দেখে প্রাইম অফিসি বোঝা যাচ্ছে যে মেয়েটির ওপরে কোনো রকমের সেক্সুয়াল অ্যাসল্ট, সেক্সুয়াল অ্যাটাক হয়েছে, তো কী জন্যে ধর্ষণের কেস বা পক্সোর কেস কী জন্য হয়নি? মেয়েটির মাত্র 9.5-10 বছর বয়স। তো রাজ্য সরকার বা রাজ্য পুলিশ মানে গুরুতর এই সমস্ত অভিযোগ যেখানে আছে সেখানে রাজ্য পুলিশ কিভাবে সেগুলো ঢাকতে অত্যন্ত সমর্থ হয়। হ্যাঁ, এটাই ঠিকই প্রশ্ন তুলেছে। আমরা ডিস্যাটিসফ্যাকশন, আমরা অসন্তুষ্ট, এইভাবে হয় না, পক্সো আইনে কেন মামলা হয়নি? এটাই ওখান থেকে গাফলতি করেছিল। হ্যাঁ, পক্সো লাগবে তো এখানে, কেন পক্সো দেয়নি? যেই জন্য থানার পুলিশের শাস্তি হওয়া উচিত।
এবং আমি বলছি গণেশ মণ্ডলের কাছের লোকেরা যারা এই থানার ফাঁড়িতে বসে বদমাংস হয় পুলিশের সাথে, এই গুন্ডারা, তাদেরকে বাঁচানোর জন্য পস্কো দেওয়া হয়। একটা প্রসিডিউরাল ব্যাপার থাকে, কারণ আইও অকুপাইড ছিল, আইও ইনকোয়েস্টেড ছিল, তারপরে আইও ওখান থেকে পোস্টমর্টম করতে ওখান থেকে বডিটাকে নিয়ে গেছিলো। যেহেতু মাননীয় হাইকোর্ট এই অর্ডারটা দিয়েছেন, আমরা অবশ্যই এটাকে মান্যতা দিয়ে আমরা এটাকে অ্যাডিং সেকশন লাগাবো। আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। পুলিশের ওপর ভরসা না রেখে সিবিআই তদন্ত চেয়েছিলেন তিলোত্তমার মা বাবা। পরে হাইকোর্ট সেই তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয়। জয়নগরেও নাবালিকার পরিবার সিবিআই তদন্ত চাইছে, যদিও বিচারপতির মন্তব্য আগে ময়না তদন্ত হোক। শনিবার রাতেই নাবালিকার পরিবারের আইনজীবী জানিয়ে দিয়েছিলেন রাজ্যের হাসপাতালে ময়না তদন্ত তারা চান না, তারা চান ময়না তদন্ত হোক কেন্দ্রীয় হাসপাতালে। জটিলতা কাটাতে আইনি ফাঁক না রাখতে পুলিশ নিজেই কলকাতা হাইকোর্টে আবেদন করে। কিন্তু পুলিশ কি ভেবেছিল হাইকোর্টের এমন কড়া প্রশ্নের মুখে পড়তে হবে? আরও একবার মুখ পুড়বে আদালতে। সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। রাজা চলে বাজার, কুত্তা ভকে হাজার। ঠিক এভাবেই এই প্রবাদের ব্যবহার করেই পুলিশের কাজে যারা সমালোচনা করেন তাদেরকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশ মন্ত্রীও বটে। তিনি বলছেন যে কাজের মাঝে, মানে 1000টা কাজের মাঝে 2-1টা অনিচ্ছাকৃত ভুল হতেই পারে, কিন্তু সেটাকে নিয়ে অপপ্রচার করা, কুৎসা করা ঠিক হবে না। অর্থাৎ এক প্রকার পুলিশের পাশেই দাঁড়ালেন পুলিশ মন্ত্রী। শুধু তাই নয়, এক্ষেত্রে তিনি কিছু নির্দেশ বা কিছু উপদেশ দিচ্ছেনও বলা যায়। তিনি বলছেন যে ওপর থেকে কুল থাকতে হবে, ভেতরে ভেতরে থাকতে হবে বোল্ড, কখনো কখনো সফটনেস দেখাতে হবে, কখনো কখনো আবার ফোঁস করতে হবে। সেই ফোঁস কয়েকদিন আগেও তিনি যা বলেছিলেন। এবার প্রশ্ন হলো, এই গোটা বিষয়টা তিনি কাদের উদ্দেশ্য করে বললেন? আরজিকর থেকে জয়নগর, 2 মাসের মধ্যে 2 নির্যাতিতার খুন ধর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার থেকে আদালত, চিকিৎসক থেকে নাগরিক সমাজ। তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে পুলিশ বাহিনীকে। সেই বাজারে আলিপুর বডিগার্ড লাইনে দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে পুলিশকে ঢালাও সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী। তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা আজকে কলিকালের নিয়ম। আর যে কাজ করবে না, কে তাকে গালাগালি দেবে? তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা। কেউ কেউ বড় ভাবছে তারা ভগবানের থেকেও বড়। সরাসরি নাম না করলেও মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিশানা আন্দোলনকারী চিকিৎসকরা কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আজকে সামাজিক জাগরণের জন্য আমরা এই আন্দোলনটা করছি, আজকে মানুষদের সাহস জোগানোর জন্য আমরা এই আন্দোলনটা করছি। তাই উনি আমাদের কথা শুনে উনি কেয়ার করুক কি উনি কেয়ার করুন না, আমরা এই আন্দোলন কিন্তু আমরা চালিয়ে যাব। রাজ্য পুলিশকে যেভাবে রাজনীতিকরণ হয়ে গেছে, বিরোধী কণ্ঠ রোধের জন্য যেভাবে পুলিশকে ব্যবহার করা হচ্ছে, যেভাবে নিরপেক্ষতার সাথে কাজ না করতে দেওয়া হচ্ছে, ফলে সমালোচিত হচ্ছে। বেঙ্গল পুলিশকে যদি নিরপেক্ষতার সাথে কাজ করতে দেয়, তাহলে আজকে সমালোচনা হবে না। আরজিকর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার অপসারণের দাবি করেছিলেন আন্দোলনকারী চিকিৎসকেরা। শাস্তিমূলক ব্যবস্থা না নিলেও বদলি করে দেওয়া হয় সিপিকে। সেই প্রসঙ্গ না টানলেও মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিনা অপরাধে শাস্তি দেওয়া যায় না। আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন, আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়, তাদের সবাইকে সরিয়ে দিতে হবে। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার, কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয়, তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে। তো আমি অপেক্ষা করব সেদিনের জন্য। সবাইকে সরিয়ে দেওয়ার প্রশ্ন আমরা বলিনি, আমাদের খুব স্পেসিফিক বক্তব্য ছিল যদি কেউ অস্বচ্ছভাবে কাজ করেন তাহলে তাকে সেই পদ থেকে মানুষের আস্থা অনাস্থার প্রশ্নে তাকে সরিয়ে দিতে হবে। এই দাবি তো অন্যায্য নয়, উনি নিজেও পূর্ববর্তীকালে এটাকে বহু এরকম দাবি করেছেন। সরিয়ে দেওয়ার প্রশ্ন এখানে আসছে না, এখানে প্রশ্ন আসছে যে পুলিশ তার ডিউটিতে অনীহা প্রকাশ করছে, তার যথাযথ ডিউটি পালন করতে পারছে না, তার বিরুদ্ধে বিভাগীয় কি তদন্ত হচ্ছে, তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। যদি না পদক্ষেপ নয়, তাহলে তো এই অরাজকতা বাড়তে থাকবে। শুধু সমালোচনা নয়, গত কয়েক মাসে জনরোষের মুখেও পড়তে হয়েছে পুলিশকে। বাঁশদ্রোণীতে 1 ঘন্টারও বেশি সময় পুলিশকে কাদা জলে দাঁড় করিয়ে রাখে উত্তেজিত জনতা। নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের ইটের আঘাতে জখম হন এক পুলিশ আধিকারিক। এতে পুলিশের মনোবল ধাক্কা খাচ্ছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। এই পরিস্থিতিতে পুলিশকে প্রয়োজনে রাফ অ্যান্ড টাফ হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। টেনে আনেন কথামৃতের বাণীও।
আমার কথা বলছি না, রামকৃষ্ণ পরমহংসদেব যিনি আমাদের পথপ্রদর্শক, আমি তার কথা বলছি। ঠাকুর বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করিনি। কুল্লি কাজটা হ্যান্ডেল করতে হবে। ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ট, এটা মাথায় রাখতে হবে। বি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট। আমরাও বলছি, জনগণও বলছে পুলিশকে বোল্ড হতে, কিন্তু কার সাথে এটা মনে হয় একটু গুলিয়ে ফেলা হচ্ছে। অপরাধীদের সাথে বোল্ড হন, যারা প্রকৃত অপরাধী, যারা অপরাধকে আড়াল করার চেষ্টা করছে তাদের সাথে বোল্ড হন। যারা অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নামছে তাদের প্রতি বোল্ড হতে বলছেন না তো? কোথাও একটা শুনে কীরকম যেন সেরকম মনে হচ্ছে। সেটা হলে তো খুবই দুঃখজনক। সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এইসব কথায় বিরক্ত প্রকাশ করেছেন, এইসব কথায় তারা বিব্রত হচ্ছেন। দয়া করে এই অশান্তির আগুন আর ছাড়াবেন না। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে বাংলার মানুষের আস্থা তার উপর থেকে উঠে গেছে। শুধুমাত্র কুর্সির মোহ, চেয়ারের মোহ তাকে রেজিগনেশন দিতে আটকাচ্ছে, আর কোনো কারণ নেই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বয়স নির্বিশেষে পথে নেমেছেন মহিলারা। দিনের পর দিন রাত দখল করেছেন। ঠিক এমনই এক পরিস্থিতিতে সাইবার অপরাধ দমনে মহিলাদের ওপরেই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী। যেসব মহিলারা সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ ধরবেন তাদের জন্য পুরস্কারের কথা তিনি ঘোষণা করেন। দেওয়া হতে পারে চাকরিও। দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, টিভি9 বাংলা। আজও জয়নগরে নিহত নাবালিকার দেহের ময়নাতদন্ত হলো না। আদালতের নির্দেশে আগামীকাল কল্যাণী জেএনএমে বিশেষজ্ঞদের উপস্থিতিতে তার ময়নাতদন্ত হতে চলেছে এবং বাবা মা চাইলে ভার্চুয়ালি এই ময়নাতদন্ত দেখতেও পারেন। পুলিশই দ্বারস্থ হয়েছিল হাইকোর্টে, কারণ পরিবারের দাবি ছিল তারা কেন্দ্রীয় হাসপাতালে মেয়ের ময়নাতদন্ত দাবি করছেন। এবং পুলিশ এও জানিয়েছে যে এই যে ময়নাতদন্তে দেরি হচ্ছে না, তা তদন্তের ক্ষেত্রে কোথাও বাধা তৈরি করতে পারে। জয়নগরে নাবালিকা খুন, দেহ যায় কাটাপুকুর মর্গে। এবার আরও এক রাত পর সেই দেহেরই ময়নাতদন্ত হবে কল্যাণীতে। হাইকোর্টের নির্দেশে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো কেন্দ্রীয় হাসপাতালে মেয়ের দেহের ময়নাতদন্তের দাবি জানিয়েছিলেন মৃতার বাবা। সেই দাবি নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পুলিশ। রবিবার আবেদনের শুনানিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের দাবি জানান মৃতার পরিবারের আইনজীবী। পাশাপাশি পুলিশের ওপর আস্থা না থাকায় সিবিআই তদন্তের দাবি জানায় পরিবার। আলোচনায় কমন হসপিটাল, ইএসআই জোকা এবং কল্যাণী এইমসের নাম ওঠে, কিন্তু দুটি হাসপাতালে ময়নাতদন্ত সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত কল্যাণী এইমসেই ময়নাতদন্ত করানোর কথা বলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে কল্যাণী এইমস পরিকাঠামোগত সমস্যার কথা জানায়। এরপরই প্রয়োজনে এইমসের বিশেষজ্ঞতা দিয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে ময়না তদন্তের নির্দেশ দেন বিচারপতি। এইমস কল্যাণীর যদি নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার এখনও অবধি ডেভেলপ না হয় পোস্টমর্টম করার, তাহলে এইমস কল্যাণীর থেকে অত্যন্ত নিকটে জেএনএম বলে একটি হসপিটাল আছে। সেই জেএনএম হসপিটালের সমস্ত ফেসিলিটি এইমস কল্যাণীর এন্টায়ার টিমটাকে দেওয়া হবে। সেখানে রাজ্যের কেউ থাকতে পারবে না, শুধু ইনফ্রাস্ট্রাকচারটা ইউজ করার জন্য এইমস কল্যাণীর থেকে জেএনএম হসপিটালে যাবে। হাইকোর্টের রায় নিয়ে কি বলবে? এটা যা হয়েছে এটা আমরা সন্তুষ্ট, রায় যা দিয়েছে। বারুইপুরে এসিজিএমকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ময়না তদন্তের সময় উপস্থিত থাকার নির্দেশ দেয় আদালত। চাইলে মৃতার বাবা মা ভার্চুয়ালি ময়না তদন্তে সাক্ষী থাকতে পারেন বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট স্পষ্টই নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যবস্থাপনাতেই এই ময়না তদন্ত করা হবে। কল্যাণী এইমসের সেই পরিকাঠামো না থাকায় কল্যাণী এইমসের বিশেষজ্ঞরা পার্শ্ববর্তী জেএনএম হাসপাতালের পরিকাঠামোকে ব্যবহার করে এই ময়নাতদন্ত করবেন এবং সেখানে উপস্থিত থাকবেন বারুইপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভিডিওগ্রাফি করা হবে এবং ভার্চুয়ালি পরিবারের যদি ময়নাতদন্ত উপস্থিত থাকতে চান বা দেখতে চান সে ব্যবস্থাও করা হবে, এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সিজার, টিভি9 বাংলা। অভিযুক্তের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছেন মানুষজন, কিন্তু সেই রাস্তায় রাজনীতি যাতে প্রবেশ না করে, মানে রাজনীতির রং যাতে সেই রাস্তায় না লাগে, সেই দিকটা দেখতে তারা মরিয়া, তারা নাছোড়। কুলতলি জয়নগরে সকাল থেকেই প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন রাজনৈতিক দলের হেভিওয়েটরা এবং সেখানে দেখা গিয়েছে বামেদের, সেখানে বিজেপির প্রতিনিধিকে দেখা গিয়েছে, আইএসএফের প্রতিনিধিকে দেখা গিয়েছে, কিন্তু সেখানকার মানুষজন রাজনীতির রং লাগতে দেবেন না। সুকান্তদের তারা আটকেছেন। এই সব কিছুতে আবারও সেই দিকটাই কিন্তু সামনে আসলো। তিলোত্তমা কাণ্ডে আমরা দেখেছি বারবার নাগরিক সমাজ পথে নেমেছে,
তিলোত্তমার জন্য বিচার চাই বলে তারা চিৎকার করেছে, স্লোগান দিয়েছে। কিন্তু রাজনীতির রং গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলাম, কিন্তু পুলিশ যেভাবে গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করলো, বিনা প্ররোচনায় আমাদের কর্মীদের উপরে লাঠিচার্জ, মহিলাদের উপরে পুলিশ দ্বারা অত্যাচার, লাঠিচার্জ, ধাক্কাধাক্কি, শ্লীলতাহানির চেষ্টা করা হলো। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে আমরা কোর্টে যাব, কিন্তু পুলিশকে আমরা ছেড়ে কথা বলবো। আমরা এর শেষ দেখে যাব। কুলতলি থানার সামনে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্ব পৌঁছয় নির্যাতিতার বাড়িতে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। নাবালিকা হত্যার প্রতিবাদে ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এদিন জয়নগর থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। চাচা ছোলা ভাষায় আইন রক্ষক এবং শাসক দলের ভূমিকার সমালোচনা করেন বাম যুব নেতৃত্ব। এখনো পর্যন্ত আমরা ভরসা রাখতে চাইছি আইনি ব্যবস্থার উপরে এবং পুলিশের উপরে। যে পুলিশই এবং তৃণমূলী যে ব্যবস্থার যে ব্যারিকেডটা আছে, সেই ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করে গেলাম। যদি পারেন ওই ব্যারিকেডটা ভেঙে দিন, নইলে কালকে আপনাদের হাড়গোড় গোটা রাজ্যের মানুষ গোটা রাখবে কিনা তার দায়িত্ব এই পশ্চিমবঙ্গ নেবে না। একই ইস্যুতে বিক্ষোভ দেখানোর পরে জয়নগর থানায় ডেপুটেশন দেয় এসইউসিআই। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এদিন এলাকায় মিছিল করে আইএসএফ। বেঙ্গল পুলিশকে যদি বেঙ্গল পুলিশের মতো কাজ করতে দেয়, তাহলে বেঙ্গল পুলিশ ওভারনাইট পশ্চিমবাংলার ক্রাইম 50% কমিয়ে দেবে, এই ভরসা আমি রাখতে পারি। রাজ্য পুলিশকে যেভাবে রাজনীতিকরণ হয়ে গেছে, বিরোধী কণ্ঠ রোধের জন্য যেভাবে পুলিশকে ব্যবহার করা হচ্ছে, যেভাবে নিরপেক্ষতার সাথে কাজ না করতে দেওয়া হচ্ছে, ফলে সমালোচিত হচ্ছে। উই আর কমপ্লিটলি ট্রান্সপারেন্ট। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ আপনারা দেখছেন। আমাদের মধ্যে কিছু ফ্যাক্টস সাপ্রেস করার মতো কিচ্ছু নেই। উই আর হাইলি ট্রান্সপারেন্ট, উই আর কমিউনিকেটিং ইচ অ্যান্ড এভরিথিং। আমাদের এখানে সাপ্রেস করার মতো ফ্যাক্ট কিচ্ছু নেই। হাইকোর্টের আইনজীবীদের একটি প্রতিনিধি দলও যায় নির্যাতিতার বাড়িতে। জয়নগর কাণ্ডে রাজনৈতিক তরজার আবহেই এদিন জয়নগর থানার সামনে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ। TV9 বাংলা। জয়নগরে ঘটনা ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে আর পুলিশ সূত্রে দাবি সে অভিযোগ স্বীকারও করেছে। তবে প্রশ্ন উঠছে, খুন কেন হতে হলো এই নাবালিকাকে? সুরতহালের রিপোর্টে যৌন নিগ্রহের ইঙ্গিত মিলেছে। তাহলে কি ধর্ষণে বাধা দিতেই প্রাণটা চলে গেল এই নাবালিকার? একটা সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে এই নাবালিকার পিছু নিচ্ছে এই অভিযুক্ত, যা নাবালিকার বান্ধবীর বক্তব্যেও সামনে এসেছে। টিউশন পড়তে বেরিয়েছিল, কথা ছিল বাড়ি ফিরবে, মা বাবা বন্ধুদের সঙ্গে পুজোয় হুল্লোড় করবে, কিন্তু কোথায় কি লালসার শিকার। বাড়ির কাছে উদ্ধার হয় এক রত্তির ক্ষতবিক্ষত দেহ। ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় ফুঁসছে জয়নগর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার কিছুক্ষণ আগের সিসি ক্যামেরা
বন্ধুরা ছুটি হলে দুজনে একসঙ্গে বাড়ি গেছে। খুব ভালো, মেধাবী, সবসময় ফার্স্ট হতো। এরকম যারা ঘটনা ঘটেছে তার জন্য ফাঁসি হয়। বিকেল 5টার কিছু সময় পরে ছুটি হয়। তার এক বান্ধবী তার সাথে ছিল, এমনটাই কিন্তু জানাচ্ছেন তার যে গৃহশিক্ষিকা রয়েছেন বা টিউশনের যে শিক্ষিকা রয়েছেন তিনি। কুলতলির নাবালিকাকে শেষবার দেখেছিল তার বান্ধবী। শেষ মুহূর্তে কি হয়েছিল? ধরা গলায় ছাত্রীর সঙ্গে কাটানো মুহূর্ত বর্ণনা করেছে তার বান্ধবী। এবার আমি দোকানে খাবার কিনতে গিয়েছি, ও বলে আমি এতক্ষণ যাচ্ছি। আমি বলি ঠিক আছে তুই যা। বললো ও এবার আসছে, আমি খাবার কিনে এসে দেখি না ওই পারেনি। আমি এবার তাড়াতাড়ি যাচ্ছি, ওই এবার মানে আমরা এবার একটু কাছাকাছি এসছি, ও হাত তুলে বলছে সাইকেলে উঠে বাড়িতে যাচ্ছি বলে এবার ও চলে গিয়েছে। তুই বাড়ি চলে যা, আমি সাইকেলে চেপে চলে যাচ্ছি। এটাই দুই বান্ধবীর শেষ কথোপকথন হয়েছিল। তারপর কি হয়েছিল সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। ক্যামেরায় গৌরবের সাথে অরিত্র, TV9 বাংলা, জয়নগর, কুলতলি। ছাত্রী মৃত্যুর ঘটনায় যখন তোলপাড় জয়নগর, কুলতলি, একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা কিন্তু এড়ানো যাচ্ছে না। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনাটা আরও একবার চোখে আঙুল দিয়ে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পাশাপাশি মহিলাদের সুরক্ষা নিরাপত্তা নিয়ে আরও একবার বিরাট বড় একটা প্রশ্নচিহ্ন সামনে দাঁড় করালো। এক্ষেত্রে কী ঘটনা ঘটেছে? বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরে যান প্রতিবেশী, তাকে বিষ খাইয়ে খুন করে দেওয়া হয়। তারপর যিনি এই ঘটনা ঘটান, মানে যিনি অভিযুক্ত, যিনি বিষ খাইয়ে খুন করলেন, তাকে আবার জনরোষে পিটিয়ে মেরে ফেলা হয়। ওই যেটা বললাম শুরুতে, এই ঘটনা আরও একবার এই দেবী পক্ষেও দেবীরা যে এ রাজ্যে সুরক্ষিত নয় সে প্রশ্নটা বিরাট বড় আকার ধারণ করছে। আবারও তুললাম আমরা সে প্রশ্ন। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় ফুঁসছে কুলতলি। জয়নগরে যখন জনরোষ, ঠিক তখন 118 কিলোমিটার দূরে মহিলাকে খুনের অভিযোগে পটাশপুরে গণক্ষোভ। দেবীপক্ষে দেবীর উপর নারকীয় অত্যাচারের অভিযোগ। অভিযুক্তকে গণধোলাই। তপ্ত পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ভুবন মঙ্গল গ্রাম। শনিবার সকালে গ্রামের রাস্তায় বিবস্ত্র অবস্থায় এক মহিলাকে উদ্ধার করেন বাসিন্দারা। আমি যখন আসি এখানে শুয়ে আছে, বলছে আমাকে ওষুধ খাইয়ে দিয়েছে, আমার সব সর্বনাশ করে দিয়েছে। পরিবারের অভিযোগ, মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, শারীরিক নিগ্রহ করে প্রতিবেশী সুখচাঁদ মাইতি। তারপর মহিলাকে বিষ খাইয়ে খুনের অভিযোগ। আমার মাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। আমার বাড়ির পাশের লোক, মানে একজন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। মা ওটা দেখে ফেলে মাকে সবসময় মানে ধমকাতো, তোকে মেরে ফেলবো। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে তমলুকের হাসপাতালে ভর্তি করে পরিবার। মানে প্রচুর শাখা টাকা ভেঙে দিয়েছে, আর গায়ে কিছু ছিল না, প্রচুর ভাবে নির্যাতন করে আর প্রচুর মেরেছে। যে বলছে আমাকে বিষ খাইয়েছে, কটে আমাকে খাইয়েছে। কে খাইয়েছে? না বাড়ি আমাকে খাইয়েছে। আমি করি বাড়ি আমাকে খাইয়েছে? বলে হ্যাঁ। দিয়ে গেলে কটে বৌদি আমি তো মরে যাবো, তোমার ননদ আছে যে আমার শাস্তিটা যেন তোমার মনে দিতে পারে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শনিবার রাতে মহিলার মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই জনরোষ। বছর 20 আগে ও স্ত্রীকে মারিয়া জলে ডুবিয়ে দিচ্ছে, মারিয়া দিচ্ছে। রবিবার সকালে অভিযুক্ত সুখচাঁদ মাইতিকে গণধোলাই দেয় গ্রামবাসী। নেতৃত্বে ছিলেন মহিলারাই। যেখানে পুলিশ রয়েছে সেখানে কেন এইভাবে আইন হাতে তুলে নেওয়া? গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় নানা অপকর্মের সঙ্গে যুক্ত ছিল সুখচাঁদ। মহিলাদের কাছে ত্রাস ছিল অভিযুক্ত। রাস্তাঘাটে বাড়িলে ভয়ে থাকতো, হাত ধরে টানবি, যে বাজে ভাষা বলবি। আর আমরা কে না সন্ধ্যা হলে বাড়িতে ঢুকে যাই। তো খারাপ লোক, সবাইকে খারাপ খারাপ কথা বলে। কি একটা কাজে যাই কি যে কিনা যাই, রাতে বিটেই বাবা রাতে হয়ে গেল, আমরা কোনোরকম বাড়ি যেতেই হবে, এই একটা আতঙ্ক ভাব আছে। কেন আতঙ্কে থাকতে হবে আমাদেরকে? গণপিটুনির পর পটাশপুর থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে এগরার হাসপাতালে ভর্তি করে। রবিবার দুপুরে সেখানেই সুখচাঁদ মাইতির মৃত্যু হয়। পরিবারের দাবি, একা সুখচাঁদ নয়, অপকর্মের সঙ্গে জড়িত আরও কয়েকজন। আর ওই মহিলা আর ওর সঙ্গে নিশ্চয়ই আরও কেউ ছিল। 3 জন না হলে এতটা করে ওরা করতে পারবে না। রবিবার দুপুরে ঘটনাস্থলে যায় বিজেপির প্রতিনিধি দল। নারী নির্যাতনের ঘটনায় রাজনীতির পারদ চড়ছে।
কিন্তু দেবীপক্ষেও দেবীদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে কই? ভগবানপুর থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, TV9 বাংলা। জয়নগর দেখলেন, পটাশপুরের ঘটনাও দেখলেন। চলুন এবার একটু বীরভূমের মুরারাইয়ের দিকে নজর রাখা যাক, কারণ বীরভূমের মুরারাই, সেখানে একজন নার্সকে ধর্ষণের অভিযোগ উঠছে। অভিযোগের তীর কার দিকে? ওই হাসপাতালেরই একজন চিকিৎসকের দিকে অভিযোগের তীর। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে এবং অভিযুক্ত চিকিৎসক তার দাবি যে তাকে ফাঁসানো হয়েছে। হাসপাতালে নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, আরজি করে তিলোত্তমার হয়ে বিচার চেয়ে যখন অনশনে চিকিৎসকরা, ঠিক তখনই বীরভূমে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক। বীরভূমের মুরারইয়ে যাত্রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর আশেপাশের একাধিক গ্রাম নির্ভরশীল। রবিবার সকালে সেই স্বাস্থ্য কেন্দ্রের বাইরে জটলা, কারণ গ্রেপ্তার হাসপাতালের হোমিওপ্যাথি চিকিৎসক চয়ন মুখোপাধ্যায়। জানা গেছে, চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন হাসপাতালের নার্স। শনিবার রামপুরহাট থানায় অভিযোগ জানান নির্যাতিতা। নার্সের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার চিকিৎসক চয়ন মুখোপাধ্যায়। অভিযোগকারী নার্স সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তবে নার্স যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সে কথা জানিয়েছেন রামপুরহাট স্বাস্থ্য জেলার CMOH। তিনি অভিযোগ করেছেন, সুষ্ঠুভাবে প্রশাসন উদ্যোগী হয়ে থানাতে তার অভিযোগ পৌঁছে দেওয়া হয়েছে এবং আমি অভিযোগ পেয়েছি বা প্রশাসন পদক্ষেপ তো করবেই। ধৃত চিকিৎসকের দাবি তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। চিকিৎসকের গ্রেপ্তারির খবর পৌঁছতেই রবিবার সকালে যাত্রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে ভিড় করেন গ্রামবাসীরা। তারাও চিকিৎসককে ফাঁসানোর অভিযোগ করেছেন। ডাক্তাররাও শুধু ফাঁসেন দিচ্ছে। ডাক্তারটা আপনার এই আশপাশে প্রত্যেকটা গ্রামে চিকিৎসা করছে। আপনি মেয়েটা এরকম আসছে, 1 ঘন্টা ডিউটি করছে, পালিয়ে যাচ্ছে, চারিদিকে ফোন করি বেড়াচ্ছে। আজকে হাসপাতালে এত মানুষজন কেন এসছে? ওই ডাক্তার লেগে গেছে, ডাক্তারে ভালো আছে। জানা গেছে, ধৃত চিকিৎসক পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা। 2021 সালে সরকারি চিকিৎসক হিসেবে যাত্রা স্বাস্থ্য কেন্দ্রে যোগ দেন চয়ন মুখোপাধ্যায়। গত 7 বছর ধরে এই স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত নির্যাতিতা নার্স। ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার হতেই শোরগোল। অভিযোগকারী নার্সের বিরুদ্ধেই সরব এলাকাবাসী। এটা ফালতু কথা। ডাক্তারটা খুব ভালো, মেয়েটা দুশ্চরিত্র মেয়ে, না হলে ডাক্তারকে শুধু ফাঁসাতে পারে? ডাক্তারটা ভালো, ডাক্তার রাত 9টা অব্দি ডিউটি করে, 8টা অব্দি ডিউটি করে। আরজিকর থেকে জয়নগর কিংবা পটাশপুর, নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পথে নেমেছে আমজনতা। কিন্তু মুরারইয়ে চিকিৎসক গ্রেপ্তারের ঘটনায় উলটপুরাণ। গ্রামবাসীদের দাবি, সাজা দিতে গেলে মেয়েটা খুশি। আমরা চাইছি ওই ডাক্তারবাবুকেই চাই, ডাক্তারবাবুকে অনুরোধ যাতে কোনো সাজা কোনো কিছু যাতে না হয়, ওকে যদি ছেড়ে দেওয়া হয়। ধর্ষণের মতন গুরুতর অভিযোগ এনেছেন নার্স, তার ভিত্তিতে চিকিৎসক গ্রেপ্তারও হয়েছেন। এলাকাবাসীর দাবি এটা চক্রান্ত। সত্যিটা কি পুলিশ খুঁজে বের করবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। উৎসবের তৃতীয়াতে অনশনের দ্বিতীয়া। শহরের একটা অংশ এখন উৎসব মুখর। কয়েকদিন আগে এই শহরই তো ঘটে গেছে তিলোত্তমার ঘটনা, তাই না? আর গত 2 দিন পর একদিন জয়নগর, একদিন পটাশপুর। ঠিক এই অবস্থায় সার্বিক নিরাপত্তার দাবিতে শহরের প্রাণকেন্দ্রে নির্জলা বসে আছেন 6 জন জুনিয়র চিকিৎসক। বৃষ্টি মাথায় নিয়ে কার্যত পুলিশের সঙ্গে যুদ্ধ করে তারা অনশন করে চলেছেন শহর কলকাতার প্রাণকেন্দ্রে। এই যুদ্ধে তারা যেমন সিনিয়রদের পাশে পেয়েছেন, তেমনি পাশে পেয়েছেন নাগরিক সমাজকে, পাশে পেয়েছেন রোগীর পরিবারকেও। ধর্মতলায় কোশমিনকালে নামজাদা কোনো পুজো বা প্যান্ডেল হয় না। এবার চৌরঙ্গি চত্বরে ত্রিপল বাস দিয়ে একটা কাঠামো তৈরি হয়েছে বটে, তবে সেটা কোনো অর্থেই প্যান্ডেল নয়, এটা প্রতিবাদের ছাউনি। আপাতত সেখানেই চোখ আটকে গেছে রাজ্যবাসীর। শনিবার রাত থেকে এখানে আমরণ ঘোষ হাজরা। NRS-এর অ্যানাস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া পুলস্ত আচার্য এবং SSKM-এর নেফ্রো বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া অর্ণব মুখোপাধ্যায়। প্রথম থেকেই এই ধর্ণা মঞ্চে সায় ছিল না পুলিশের, তাই প্রথমেই বাস আনতে বাধা দেওয়া হয়েছিল। দ্বিতীয় দিনে বায়ো টয়লেট ঘিরে তৈরি হয় নতুন করে জটিলতা। একেবারে ধর্ণা মঞ্চ থেকে 20 মিটার দূরে রয়েছে কলকাতা পুলিশের 2টি মোবাইল টয়লেট। ডাক্তাররা বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত বায়ো টয়লেট আসছে তাদেরকে যেন এই যে মোবাইল টয়লেট রয়েছে এই মোবাইল টয়লেটগুলো ব্যবহার করতে দেওয়া হোক, কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে সে পারমিশনও দেওয়া হয়নি। এই অসহযোগিতার কোনো জবাব আমার কাছে নেই।
এই অসহযোগিতা হয়তো ওইটারই পার্ট যে আমরা যে 10 দফা দাবি করছি সেই দাবিগুলো যেরকম চাইলেই সরকারের সদিচ্ছা থাকলে 15 মিনিটের মধ্যে মেনে নেওয়া যায় এবং 1 ঘন্টার মধ্যে নোটিশ জারি করা যায়, 2 ঘন্টার মধ্যে ফান্ড রেডি করা যায়, সেইটাই যেরকম অসহযোগিতা, এই অসহযোগিতা তারই পার্ট। এই অবস্থায় অনশনরত চিকিৎসকদের জন্য বায়ো টয়লেট তৈরির কাজে হাত লাগান রোগীর পরিবার এবং নাগরিক সমাজ। বাধার মুখে পড়ে নিজেরাই শামিয়ানা বেঁধেছিলেন, ঠিক সেই একই কায়দায় তারা নিজেরাই অস্থায়ী শৌচাগার তৈরির চেষ্টা করছেন, অস্থায়ী টয়লেট তৈরির চেষ্টা করছেন। এখানে চিকিৎসকেরা রয়েছেন, চিকিৎসক সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন, সহযোগী ভূমিকা পালন করছেন। এই রকমভাবে বাটাম কেটে তারা এখানে একটা অস্থায়ী যাতে শৌচালয় তৈরি করা যায় সেই জায়গাটা তারা চেষ্টা করছেন। ত্রিপলও আমরাই লাগিয়েছি সাধারণ মানুষের সাহায্যে, এখানে খাটও লাগিয়েছি এবং এখন তো দেখছি বায়ো টয়লেট যেটা আটকানো হয়েছিল সেটাও এখন ব্যবস্থা হয়ে যাচ্ছে সাধারণ মানুষের সহযোগিতায়। এভাবেই চলতে থাকুক আন্দোলন। দুষ্কৃতী চক্র যাতে বেড়ে না ওঠে তাকে আটকানো তাদের কাজ, তারা সেই কাজগুলিকে না করে এই ঘটনার জন্য তারা প্রতিবাদ করছে। প্রতিবাদীদের কি করে আরও অসুবিধার মধ্যে ফেলা যায়, আরও সমস্যায় ফেলা যায়, তারা শুধু এই চেষ্টায় ব্যস্ত আছে। 10 দফা দাবি মানা না হলে আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের সঙ্গে এবার অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। জুনিয়র ডাক্তাররা যে অনশন করছেন আজকে ধর্মতলায় বসেছেন, এরপরে জেলায় জেলায় শুরু হবে এবং আমরা সিনিয়র ডাক্তাররাও তাদের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো। অনশন আন্দোলন এটা বৃথা যাবে না, রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে হাসপাতালে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররাও। কর্মবিরতি তুলে কাজে ফিরলেও রবিবার প্রতীকী অনশনে বসেছেন এখানকার 17 জন জুনিয়র চিকিৎসক। সোমবার থেকে আমরণ অনশন শুরু করবেন 2 ডাক্তারি পড়ুয়া। সব মিলিয়ে দেবীপক্ষে গ্রহপথেই ডাক্তারবাবুরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরজিকর হাসপাতাল নিয়ে নতুন বিস্ফোরক তথ্য। হাসপাতালেই ড্রাগ সরবরাহ চক্র নাকি সক্রিয়। তিলোত্তমার আগেও একাধিক চিকিৎসক তারা যৌন হয়রানির শিকার হয়েছেন, যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবং এই তথ্য, এই অভিযোগ কোনো বিরোধী পক্ষ করছে না। এই তথ্য উঠে এসেছে হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে। আরজিকর হাসপাতাল, লক্ষ লক্ষ রোগীর চিকিৎসা হয় এখানে। আর কি হয়? তিলোত্তমার ধর্ষণ খুন এই হাসপাতালেই হয়েছে। তারপর থেকেই যা খবর আসছে তাতে প্রশ্ন, আরজিকর কি হাসপাতাল না দুষ্কর্মের আখড়া? অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টই বলছে আরজিকর হাসপাতালে সক্রিয় ড্রাগ সরবরাহের চক্র। ড্রাগের কারবারে জড়িত সন্দীপ ঘনিষ্ঠ 6 জুনিয়র চিকিৎসক। খবর সূত্রে তিলোত্তমার আগেও একাধিক চিকিৎসক ছাত্রী যৌন নির্যাতনের শিকার। ড্রাগের কারবার, যৌন নির্যাতনের মাথাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ অভ্যন্তরীণ তদন্ত কমিটির। তদন্তে উঠে আসা তথ্য তুলে দেওয়া হয়েছে সিবিআই এর হাতে। খবর সূত্রে তিলোত্তমা পর্বের পর আরজিকরে মাথা বদল হয়েছে। অভ্যন্তরীণ কমিটি শক্ত হাতে তদন্ত চালাচ্ছে। আপাতত সৌরভ পাল, আশিস পান্ডে, অভিষেক সেন, আয়ুশ্রী থাপা, নির্জন বাগচি, তনবীর আহমেদ, কাজী সহ 10 জনকে হস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে কমিটি। 72 ঘন্টার মধ্যে 10 অভিযুক্তকে হস্টেল ছাড়ার নির্দেশ। তাদের রেজিস্ট্রেশন বাতিলের সুপারিশ করে নামের তালিকা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে পাঠানো হবে। কলেজ কাউন্সিলের সম্মিলিত মত অনুযায়ী এই সমস্ত অভিযোগগুলোকে ইন্টারনাল যে কমপ্লেন কমিটি আছে তার কাছে পাঠানো হয়েছে এবং সেই কমিটির আজকে একটা মিটিংও হয়েছে। সেই জায়গা থেকে এই ব্যাপারে যে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া উচিত ইন্টারনাল আইসিসির পক্ষ থেকে নেওয়া হবে। এই যে ঘটনাটা ঘটছে এটা আসলে এদের গবেষণাগার, এই গবেষণাগারে পরিণত করেছে বলেই আরজিকরের এই ঘটনার চূড়ান্ত তার প্রতিফলন হয়েছে। আমরা এই সমস্ত ধরনের গবেষণাগারকে উচ্ছেদ করব সেই মানসিকতা নিয়ে আমরা নেমেছি। সাধারণ মানুষ বিপুলভাবে আমাদের সমর্থনে আছে। আমরা আশা করব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অবিলম্বে এই যে সমস্ত অভিযোগগুলি এসেছিল, মিডিয়াতে যেগুলি প্রকাশিত হয়েছিল, সেইগুলি সব কিছুর প্রতি তারা নজর দেবেন এবং যাকে যাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন, তদন্তের স্বার্থে যা যা করার প্রয়োজন সেগুলি করবেন। হাসপাতালের ড্রাগ চক্র, যৌন নির্যাতনের আখড়া, শুধু বহিষ্কারী তদন্ত শেষ হবে? আইন মাফিক সব ব্যবস্থা হবে? সবচেয়ে বড় কথা, সবচেয়ে জরুরি কথা, এইসব অনাচার দেখে প্রতিবাদ করতেই কি প্রাণ গেল তিলোত্তমার? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।
উৎসবের আবহেও আলো আধারি ঘর, ম্লান হয়েছে শিউলির গন্ধ, আগমনীর আনন্দ লহরী নিমেষে উধাও হয়েছে। বিষাদগ্রস্ত হয়ে আছে তিলোত্তমার পাড়া। তিলোত্তমার বাবা মা সিদ্ধান্ত নিয়েছেন উৎসবের কটা দিন তারা বাড়ির বাইরে ধর্নায় বসবেন। তাদের আরতি অডিও রেকর্ড করে পুজো মণ্ডপগুলোকে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন চিকিৎসক সংগঠনগুলো। সমস্ত আয়োজন হয়ে গেছিল, তার মধ্যেই আমার দেবীর বিসর্জন হয়ে গেছে। দেবী পক্ষ শুরু, বাতাসে উমার আগমনের সুর। পুজোর সময় মেয়ে বাড়ি ফিরবে, আনন্দ আয়োজনে ব্যস্ত পরিবারের বড়রা। বাংলার ঘরে ঘরে আনন্দের আবহ। তখন আক্ষেপের আধারে ঘেরা তিলোত্তমার বাড়ি। দেবীর বোধনের আগেই বিসর্জনের বিষণ্ণতা। 9 আগস্ট তাদের উমার বিসর্জন হয়ে গেছে যে, এই দুঃখ এ তো ভুলবার নয়। তাই মেয়ের হয়ে সুবিচার চাইতে পুজোর কদিন বাড়ির সামনেই ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছে তিলোত্তমার পরিবার। ধর্না মঞ্চ তৈরি হচ্ছে বাড়ির অদূরেই। ওখানে একটা মঞ্চ বানানো হচ্ছে, ওটাতে গিয়ে বসবো। পুজোটা তো আমাদের খুবই মেয়ে উদ্যোগ নিয়ে করেছিল, আমাদের খুবই মনে কষ্ট থাকবে। আমরা চেষ্টা করেছি মনের কষ্টটা কমানোর জন্য। আমরা ওখানে যেমন বাড়ির উঠোন তো নেই, উঠোনের যে বসার মতন ওখানে গিয়ে বসবো আর কি। তার মা বাবা তারা বলছেন যে তার ষষ্ঠী থেকে বাড়ির বাইরে বসে থাকবেন, মানে ধর্নায় বসবেন। সেটা আপনি কিভাবে দেখেন? কে কোথায় কি করবেন আমি কোথা থেকে বলতে আমি বলতে পারি বাংলার মানুষ পুজোতে পুরোপুরি মেতে গিয়েছে। আনন্দের আতিশয্যে তারা চারদিককে সরব করে তুলেছে এবং একটা অনির্বচনীয় আনন্দের স্রোতে বাংলার অবগাহন হচ্ছে। এই তো গত বছরও পুজোর সময় ভোরবেলায় আঁচল ভরে শিউলি ফুল কুড়িয়েছিলেন মা মেয়ে। বাজার থেকে মেয়ের পছন্দের মাছ, শাক, সবজি নিয়ে এসেছেন বাবা। ঘরে আত্মীয় স্বজনদের আনাগোনা, আলোর মালায় সাজানো বাড়ি, প্রিয় মানুষগুলো সান্নিধ্যে থাকা, সে সবই অতীত। এটাই কি প্রাপ্তি ছিল? আমরা দুজন শিউলি ফুল কুড়াতাম, সেই তার সঙ্গে আর হবে না এই জীবনে। এইসব জিনিসগুলো গাড়ি কিনেছিল, লং ড্রাইভে যাবো মা আমরা, যখন ডিআরপি হবে আমার অনেক ছুটি থাকবে, সেই জিনিসগুলো আমার আর এই জীবনে হবে না। তিলোত্তমা একা নয়, শিউলি ঝরা দিনগুলোতে আরো অনেক তিলোত্তমা ঝরে যাচ্ছে। অকাল বিসর্জন, উৎসবের আলো ম্লান, তবু মানুষ আশায় বাঁচে। তাকে কঠিন করে তোলে দ্রোহের আগুন। সেই অগ্নিশিখা পথ দেখাচ্ছে তিলোত্তমার হয়ে বিচার চাইতে পথে নামা মানুষগুলোকে। যে মানুষ আমার মেয়ের হয়ে আন্দোলনে নেমেছে, যারা সাধারণ নাগরিক বা যারা জুনিয়র ডক্টর, সিনিয়র ডক্টর এবং কি দেশে বিদেশে যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছে, তারা এখনো আন্দোলন করছে, প্রতিবাদ করছে। এই প্রতিবাদই আমাকে হয়তো জয় এনে দেবে। সুবিচার সে যে কি বিষম বস্তু হারে হারে বুঝতে পারছেন সবাই। উৎসবের দিনগুলোতেও তাই জুনিয়র ডাক্তাররা আমরণ অনশনের পথে। মেয়ের জন্য ধর্নায় বসবেন মা বাবা। আসলে তারা বুঝছেন এই সমাজ ব্যবস্থার শিরা উপশিরা মজ্জায় মিশে থাকা ওষুধদের সঙ্গে তো যুদ্ধ সহজ কথা নয়। অনুপ্রেরণা মহিষাসুর মর্দিনী, অসুর দলনী দেবী দুর্গা। মা দুর্গাকেও বলবো, তুমি যদি এসে থাকো মা, এই পৃথিবীতে এত অসুরের অত্যাচার, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, অসুর বিনাশ করে তবেই তুমি মা মরতে যেও। মরতে ছিল। মেয়ের জন্য সুবিচার চাইতে তিলোত্তমার মা বাবা পাশে চান রাজ্যবাসীকে। সেই আর্জি সহ একটি অডিও বার্তা প্রত্যেক পুজো মণ্ডপে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক সংগঠনগুলির মঞ্চ। যারা রাজি হবেন তাদের অনুরোধ জানানো হবে যাতে প্রতি ঘন্টায় এই অডিও বার্তা বাজানো হয়। সমস্ত জনসাধারণকে বলবো আমার মেয়ে যেন সুবিচার পায় এবং এই পৃথিবীতে যে অসুর হয়েছে এই অসুর নিধন যেন মা করে যান, এই আর্জি আমি জানাবো সমস্ত নাগরিকদের কাছে। অনন্ত চট্টোপাধ্যায় ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, তিল তিল করে টাকা জমাই আমরা। তিল তিল করে টাকা জমিয়ে একজন তার জমি কিনেছিলেন বাড়ি তৈরির জন্য। কিন্তু সেই জমি সেখানে বাড়ি তৈরি করা সম্ভব হয়নি, কারণ সেই জমি দখল হয়ে গেছে এবং অভিযোগের তীর একজন তৃণমূল নেতার দিকে। মালদার ঘটনা, মালদার একজন সেনা জওয়ান, তার জমি এটি।
সেই সেনা জওয়ান মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন করছেন যে তার জমি যেন তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া হয়। আমি একটা মোহাম্মদ রাজ্জাক হোসেন আমার নাম, আমি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করি, গঙ্গার ধারে বাড়ি আমার। আমি ওখানে জমিটা বাড়ি করার জন্য কিনেছি, আর ওখানে অ্যাপোলো নার্সিংহোমের মালিক আমার জমি দখল করে নিয়েছে। দেশের জমি রক্ষার দায়িত্ব যার কাঁধে, সেই সেনা জওয়ানেরই জমি বেদখল হওয়ার অভিযোগ। মালদার মানিকচকের বালুটোলার বাসিন্দা মোহাম্মদ রাজ্জাক হোসেন, বর্তমানে উত্তরাখণ্ডে কর্মরত তিনি। 2009 সালে বেগবাড়ি লক্ষ্মীপুর এলাকায় জমি কেনেন রাজ্জাক। 3.25 কাঠা জমি কেনেন রাজ্জাক। সেই জমি বেহাত হওয়ার অভিযোগ সেনাকর্মীর। অ্যাপোলো নার্সিংহোমের মালিক আমার জমি দখল করে নিয়েছে। অ্যাপোলো নার্সিংহোমের বউ হচ্ছে মহিলা সংখ্যালঘুর একজন নেতৃত্ব, আর এরা একটা পাওয়ারফুল দেখিয়ে আমাকে জমি দাঁড়াতে দিই না। সেনাকর্মীর অভিযোগ, জমি বেদখল করেছেন মোহাম্মদ আনারুল হক। আনারুল জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সহ সভাপতির স্বামী। জওয়ানের দাবি, পুলিশ থেকে প্রশাসন সব জায়গাতেই লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু সুরাহা হয়নি। উল্টে শাসক নেতাই তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ রাজ্জাক হোসেনের। আমার এসআইকে আমাকে দুজনকে মেরেছে, যে মেরেছে আমাকে সেও টিএমসির দল। আমি পুলিশ এতে ইংলিশ বার থানাতে আমি তুরন্ত কেস করেছি, আর এইভাবে আমাকে মেরেছে, আর আমার জমি দখল করে আছে। রেকর্ড আমার নামে রেকর্ড আছে, আমার বউ নামে রেকর্ড আছে। জমি আমি 2009 কিনেছি। আমি ভারতের সেনা একটা, এইভাবে আমার জমি ধরছে। যদিও যার বিরুদ্ধে অভিযোগ, সেই তৃণমূল নেতা আনারুল হক জমি দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ওর ওইখানে কোনো জমি নেই। 2012 সাল থেকে আমি একটা জায়গা কিনে শোরুম বানিয়ে ব্যবসা করছি। ও সাক্ষী প্রমাণ দিয়ে ও প্রমাণ করবে যে ওকে মেরেছি বা ধরেছি। আমার জমিটা আমি কাউকে বেচতে দেবো না, আমি ভিতরে কাউকে থাকতে দেবো না, যতক্ষণ না কোর্ট অর্ডার হয়েছে ততক্ষণ পর্যন্ত। সেনা জওয়ানের জমি দখলের অভিযোগ সামনে আসতেই শুরু রাজনীতিও। একজন সেনাকর্মী যারা নিজের জীবনকে দাও রেখে দেশের মানুষের সুরক্ষা দেয়, তাদের জমি তৃণমূলের নেতৃত্ব হাসবেন্ড তিনি দখল করছেন। এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলাটা কোন জায়গায় আছে। কে কোথায় জমি কিনছে আর কে কোথায় বিক্রি করছে সেগুলো তো আমাদের জানা নেই। তাহলে আমাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে, পুলিশ তদন্ত করে দেখবে ঘটনাটা কি ঘটেছে। হতে পারে যে যিনি জমির মালিক তিনি হতে 3বার জমি বিক্রি করে দিয়েছে। ভাঙন কবলিত এলাকায় বাড়ি, যে কোনো সময় তলিয়ে যেতে পারে ওই ভিটেমাটি। তাই শহর লাগোয়া লক্ষ্মীপুরে জমি কিনেছিলেন সেনাকর্মী, সেই জমি হাতছাড়া। প্রত্যেকবার ছুটিয়েছে এই কথাই বলি, আর আমার জমি ছাড়ছে না। আমার বাড়ি যে তলিয়ে যায় তো আমি কোথায় যে থাকবো আমি নিজে, আমি মনে হচ্ছে আত্মহত্যা করতে বাধ্য হয়েছি। বিচার চাইছেন, বিচার পাবেন কি সেনাকর্মী? শেষ পাতে এবার পুজোর খবর। এ তো পুজো মণ্ডপ নয়, যেন দেখে মনে হচ্ছে এক টুকরো গ্রাম বাংলা। মানে আপনি পুজো মণ্ডপে ঢুকবেন, আপনার সেই ছোটবেলা কবিতাটা মনে পড়তে বাধ্য। বনগাঁর 12 পল্লীর দুর্গাপুজোর এবারে থিম কুমোর পাড়ার গরুর গাড়ি। মহিলা পরিচালিত এই পুজো এবছর 45 বছরে পা দিল। বনগাঁর 12 পল্লীর দুর্গাপুজোর দায়িত্ব আগে ছেলেদের হাতেই ছিল। কোভিড পরবর্তী সময়ে পাড়ার কমিটি সিদ্ধান্ত নিয়ে এই পুজো মহিলাদের হাতে তুলে দেয়। তারপর থেকে পাড়ার মহিলারাই এই পুজো পরিচালনা করছেন। সম্পূর্ণ আমরা মহিলাদের দ্বারা, মহিলা প্রচারিত, মহিলা নিয়েই সব করি। মানে বিল ছাপাতে শুরুর থেকে সব কিছু, মানে প্যান্ডেলের ডেকোরেটর, সেইটা ওইটা যত যাবতীয় যা কিছু আমরা সব কিছু মহিলা নিয়েই করি। শুধু পুজোর মধ্যেই আটকে নেই মহিলাদের কর্মকাণ্ড। পুজোর জোগাড়ের পাশাপাশি 12 পল্লীর মহিলারা ত্রাণ নিয়ে পৌঁছে যান জলমগ্ন এলাকায়। রাজ্য সরকারের দেওয়া অনুদানের একটা অংশ ত্রাণ বিলিতে ব্যবহার করা হয়। মুখ্যমন্ত্রী যেই অনুদানটা দিয়েছেন ওখান থেকে আমরা কিছু তহবিল নিয়ে, আর আমাদের লোকনাথ মন্দিরের যে ট্রাস্টি বোর্ড আছে সেখান থেকে কিছু নিয়ে জলমগ্ন এলাকায় আমরা গিয়ে আমরা মানে যতটা তাদের পাশে থাকতে পেরেছি আমরা একটু ত্রাণ দিয়েছি তাদের। 12 পল্লীর পুজোর এবারের থিমের পিছনে মহিলাদের চিন্তাভাবনা রয়েছে। থিম হিসাবে কেন বেছে নিলেন কুমোর পাড়ার গরুর গাড়ির কবিতাটা? একটা সময় পড়ে এসেছেন, আমরাও পড়েছি, বাচ্চারাও অনেক কিছু জানে না এইগুলো, যার জন্য আমরা সবাই এই কুমোর পাড়া গরুর গাড়ির থিমটা আমরা নিজেরা পছন্দ করে এটাই আমরা দিলাম। এই মণ্ডপকে কেন্দ্র করে কিছু নিজস্বতা তৈরি হয়েছে, যেমন এই যে গাছ পোতা হয়েছে, এই গাছ পোতা, গাছ পরিচর্যা করা, এই যে কুঠিরগুলো আছে, এই কুঠিরগুলোতে যে যে পরিচর্যাগুলো হবে, যে যে জীবন্ত মডেল থাকবে, এই সমস্ত কিছুই কিন্তু মহিলারা করবেন, এমনটাই মহিলাদের কাছ থেকে জানা যাচ্ছে। একটা জীবন্ত থিম তৈরি করা হয়েছে, সব জীবন্ত মানুষ দিয়ে এখানে সব কাজকর্ম করা হবে, মানে থাকবে না। নিম্ন
নিম্নচাপের বৃষ্টি বেশ সমস্যায় ফেলছে পুজো উদ্যোক্তাদের। তার মধ্যেই ত্রিপল খাটিয়ে কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মহিলারা। বর্ষাটা আমাদের কিছুটা ভীষণ বেগ পেতে হয়েছে, কেননা যাদের আমরা এগুলো করার জন্য ডেকেছি তাদেরও খুব কষ্ট করতে হয়েছে, আমাদেরও কষ্ট করতে হয়েছে, যেহেতু আমরা এই তাঁবু টাবু লাগিয়ে কোনো রকম কষ্ট করে কাজগুলোকে আমরা আপাতত এই পর্যন্ত এনেছি। এই পুজো মণ্ডপে ঢুকলেই চোখে পড়বে কেউ ধান ভাঙছেন, কেউ নৌকা চালাচ্ছেন। লাইভ মডেল হিসাবে মহিলাদেরই দেখা যাবে। পাড়ার মেয়েরা এখন মন প্রাণ দিয়ে মায়ের আগমনের প্রস্তুতিতে ব্যস্ত। আরও একবার মায়ের পুজো মেয়ের হাতে, তা দেখা যাবে এই বারোরপল্লী স্পোর্টিং ক্লাবে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।